তো আমি ঘটনা চলে যাই। যে ঘটনাটা 50 দশকের ওই সময় হবে। তো আমার নানার কাছে শোনা, আমার নানা একটু ব্ল্যাক ম্যাজিক চর্চা করতো সে আগে থেকেই। তো অনেক বড় বড় ঘটনা আছে, সেগুলো একসময় এসে শেয়ার করবো। বাট আজকে যে জিনিসটা সেটা তার আমলেরই ঘটনাটা ঘটে গেছে। তো সেই সময় ওই এলাকায় তাদের গ্রামের পাশের গ্রামে আর কি একজন মাতবর শ্রেণীর একজন লোক ছিলেন। তো উনি একটু খুব মানে আছে না ভালো মন্দ মিলেই তো মানুষ, তো উনি একটু মন্দ মানুষই ছিল। মানে উনি সাধারণত যে কোনো জায়গায় সালিশ করতে গেলে হয়তো দেখা গেছে যে ন্যায় বিচার পেত না, বা তারপরে আবার বিভিন্ন ধরনের খারাপ কাজ করে বেড়াইতো, সুদ খাইতো, মানে না এহেন কোনো খারাপ কাজ নেই যে উনি করেননি। যাই হোক, এলাকার লোকজন তাকে খুবই অপছন্দ করত। তো একটা সময় উনি মারা যান। তো মারা যাওয়ার পরেই ঘটনাগুলো শুরু হয় তার। তো যেহেতু এই জগতে দুটো লোকের ক্ষেত্রে মানুষের কৌতূহলী থাকে বেশি, এক ভালো খুব বেশি ভালো হলে তার ক্ষেত্রে লোক বেশি হয়, আবার খুব খারাপ লোক হলে তার ক্ষেত্রে লোক বেশি হয়। তো কোন এক সময় লোকজন তাকে কবরস্থ করে, মানে মারা যাওয়ার পরে কবরস্থ করার পরে ওই দিন সারাদিন ভালো গেল, রাত্রেও ভালো গেল। পরের দিন সকালবেলা যখন তার লোকজন উঠে দরজা খুললেই দেখে যে তার ওই লাশটা তার সামনে, মানে যে লোক যে মারা গেছে তার বাড়ির লোকজন যখন দরজা খুললো তখন দেখে যে লাশটা তার ওই কাফন পরানো অবস্থায় লাশটা সামনে। তো এই দেখে তারা তো হতচকিত হয়ে গেল যে কি ব্যাপার, এটা কি হলো। যে কবরে গেল, দেখলো যে কবর যেমন কবর তেমনই আছে, কোনো মাটিও সরানো হয়নি, কিছুই সরানো হয়নি, কিন্তু ওখানে লাশ নেই, লাশ হলে তাদের বাড়িতে। তো তখন তারা মনে করলো যে হয়তো ওই লোকটা খারাপ ছিল, বা হয়তো এলাকার লোকজন তো তার শত্রু থাকতেই পারে, হয়তো কেউ এরকম বদমাশি করে হয়তো এই কাজটা করছে, বা কোনো ভাবে তাকে নিয়ে এসে সামনে রাখছে। তো প্রথম দিন তারা কিছু না মনে করে এলাকার লোকজন আবার জোগাড় করলো, করে যায় তাকে আবার ওই কবরে, যে কবরে ছিল সেই কবরে রাখছে। একটা সময় তো ওরা রাখে দেওয়ার পরে সারাদিন ভালো গেল, আবার রাত ভালো গেল। পরের দিন সকালবেলায় উঠে আবার যেই দরজা খুলছে, খুলে দেখে যে ঠিকই ওই লাশটা আবার যেমনকার অবস্থা সেই অবস্থায়। আবার খবর নিয়ে, মানে যে খোঁজ নিয়ে দেখলো যে দেখে যে কোনো মাটি সরানো হয়নি, কিচ্ছু করানো হয়নি, ওই যেমন কবর সেই রকমই আছে, কিন্তু লাশ নেই। আবার এরা তখন বুঝলো যে না, এখানে তো কোনো সমস্যা, এটা কি বিষয়টা কি, এটা তো তাহলে দেখতে হয়। তো তখন তারা করলো কি, ওই লোকজন টাইম তো এই বাতাসের সাহায্যে তো কথাটা খুবই ঘুরপাক খাচ্ছে, এবং যত দূর হচ্ছে তত লোকজন আরো বেশি হচ্ছে, আসতেছে। এই করতে করতে তখন এলাকার লোকজন কয়েক গ্রাম মিলে, তখন তো লোকজন ছিল খুব কম। আমার নানাও গেল সেই সময়। আমার নানা তখন এই গিয়ে যখন পুরো ঘটনা শুনলো, এরপরে তারা তাদের ইয়াং বয়সের ঘটনা, তো তখন তারা এরকম লোকজন জোগাড় করে তারা ওই কবরে গিয়ে আবার এটাকে কবরস্থ করলো। কবরে করার পর আমার নানা এবং আরো সব লোকজন মিলে ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এই পাহারা থাকবো আজকে রাত্রে, কে এই কাজটা করতেছে, মানুষ না কে, বা হতে পারে কেউ কেউ বলতেছে দিনের কাজ হতে পারে, কেউ কেউ বলতেছে হয়তো মানুষই করতেছে, তার কোনো শত্রু ছিল এইভাবে। তো যাই হোক, তারা মোটামুটি বেশ কিছু লোক মানে লাঠি টাঠি দিয়ে, কেউ ইটি নিয়ে ওই গোরস্থানের উপরে যে গাছ থাকে, কিছু সাধারণত অনেক পুরনো গাছটা থাকে, কেউ কেউ গাছে উঠে থাকলো, আবার কেউ কেউ ঝোপঝাড়া আড়ালে বিভিন্ন ভাবে কেউ কেউ এরকম এটা নিয়ে থাকলো। তো একটা সময় এই রাত্র প্রায় 8টা-9টা থেকে তারা শুরু করছে পাহারা দেওয়া। ঠিক যখন 10টা বাজে, 11টা বাজে, 12টার সময় এরকম চাঁদনি রাত, ওরা তখন টের পেল যে, দেখলো যে মানে মনে হলো যে আসমান থেকে কোন 3জন লোক জুব্বা পরা, একদম ফর্সা, 30-35 হাত লম্বা এরকম লোক এসে কবরের পাশে 3 জায়গায় আর একজন মাথার কাছে। তো এরা দেখে তো এরা তো মানে কি পাহারা দিবে আর কি, অনেকেই তো ভয়ে পালাইছে, মানে যারা একটু ভীতু টাইপের লোক, আর যারা সাহসী তারা দেখতেছে যে দেখি কি করা যায়। তো যখন তারা লাঠি টাঠি নিয়ে তখন দেখতেছে যে যখন ওই মাঝখানের যে লোকটা উনি সিনার উপরে যখন ওই হাত দিল, দেখে যে আপসায়াপ ওই মোদ্দাটা তার মানে হাতের উপরে উঠে আসলো। তো এইটা যখন দেখছে, এই দেখার পরে তখন তারা সব কেউ যারা যারা যেখানে ছিল আপসায়াপ পড়ে গেছে, ওখানেই ফেন্ট হয়ে গেছে সবাই। কিছু লোক তো পালাই গেছে আগেই, আর যারা ছিল তারা ওখানে পড়ে গেছে, পড়ে যায় মানে একদম সেন্সলেস অবস্থায়। তো পড়ার পরে সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে সেই সময় যে তারা প্রত্যেকটা লোকে যারা বাড়িতে গিয়ে ঘুমাইছে তারাও স্বপ্ন দেখছে, এবং এখানে যে কয়জন ছিল তারাও স্বপ্ন দেখে, একই সেম ঘটনা। তাদেরকে বলা হচ্ছে যে এই লোকটি এত চরম খারাপ লোক ছিল
তোরা যদি এখানে তাকে 100 বারও যদি তোরা কবরস্থ করিস, 100 বারও এই লাশটা তোদের বাড়িতেই যাবে। এটা স্বপ্নে দেখছে, এটা স্বপ্নে দেখতেছে তারা। এবং ওই দিনও কিন্তু রাত্রে তৃতীয়বারের মতো আবার লাশটা তাদের বাড়িতে ঠিকই গেছে, মানে তাদের বাড়িতে গেছে। এবং যাওয়ার পরেই ধুমকিটা দিছে যে এর পরে যদি তোরা আবারও দিস তাহলে এই লাশ ততবারই যাবে তোদের বাড়িতে, যে এর লাশ এখানে গ্রহণ হবে না, মানে গ্রহণ করা যাবে না, হবে না। তো তখন বলছে যে তাহলে, তখন তারা বলতেছে যে হ্যাঁ একটা বুদ্ধি আছে, এই লোকটা যেখানে তোরা কবরস্থ করছিস এই গোরস্থানের মধ্যেই এই পাশেই একজন বুজুর্গ ওলি আল্লাহর একজন মানে কবর আছে। তো আমাদের রাসেল ভাই এটা স্বাভাবিক, আমাদের মুসলমান ধর্ম আছে যে কোনো বুজুর্গ বা ওলি আল্লাহ থাকে তার আশেপাশে 40 গজের মধ্যে কোনো সাধারণত কবর আজাব হয় না। এটা আমরা জানি না, হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি, এটা আমাদের একটা আছে। তো এই সময় তারা যখন তাকে বলল যে তোরা এখান থেকে 50-60 গজ দূরে একটা জায়গা দেখা দিল, প্রায় নদীর কাছাকাছি, বললো যে ওখানে যে তোরা যদি তাকে রাখতে পারিস কবর দিয়ে তাহলে তোরা তো রেহাই পাবি, না হলে এখানে রাখলে যতবার রাখবি ততবারই তোদের বাড়ি যাবে। তো তখন তারা একটা সময় এই জেগে গেল, মানে তারা সবাই কেউ হয়ে গেল, হুঁশ ফিরে আসলো। এসে তখন তারা যে যার মতো পাচ্ছে বাড়িতে, যার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে কোন রকমের রাতটা কাটাইছে। দেখে যে পরের দিন সকালবেলা দেখে যে ওই ঠিক হুবহু লাশটা তাদের বাড়িতে পাওয়া গেছে। তখন দেখি এলাকার লোকজন, তো এটা বিরাট একটা সরগোল পড়ে গেল, এবং এলাকার লোকজন বললো যে না, এটা তো স্বাভাবিকভাবে নেওয়া যায় না। তো এক কথা দুই কথা সবার সামনে বললো যে আমি একটা শুনলাম যে ওই 3 জন এই কথা বলতেছিল এই লাশটা সম্বন্ধে। ও বলতেছে আমিও তো দেখছি, ও বলতেছে আমিও তো দেখছি। এখন সবাই বলতেছে, এমনকি যারা ছিল তারাও বলতেছে আমরা তো দেখছি এই স্বপ্ন, কি ব্যাপার, এটা ঘটনা নাকি? তখন একটা সময় ওই আমার নানা বলল যে তখন ওই তাদের কথা মোতাবেক এই লাশটাকে ঠিক ওই 50-60 গজ দূরে যেখানে বলা হয়েছে ঠিক সেখানে গেলাম, যা ওখানে একটা কবর খুঁড়ে তাকে আবার রাখা হলো। সবচেয়ে বড় মজার ঘটনা, মানে দুঃখজনক হলে সত্য, যে রাসেল ভাই আমার নানা যারা বললো যে এই লাশটা যখন রাখলো, রেখে তারা কিছু দূর এগিয়ে আসছে, মানে পিছনের দিকে তারা তাকায় নেই, এমন ভাবে বিকট শব্দ একটা হলো যে শব্দের চোটে তারা যে পিছনের দিকে তারা এই সুযোগ তারা পায়নি, মানে তারা সোজা দৌড় সামনের দিকে দেখে দৌড়ে। তো ওই দিন আর তারা যায়নি। পরের দিন কেউ তারা গিয়ে দেখে যে ওই কবরটা, আমাদের কবর সাধারণত 2-1 মাসে বা 3 মাসে সাধারণত বৃষ্টি না হলে কবর ভেঙে যাওয়ার কথা না, কিন্তু তারা দেখতে পারলো পরের দিনই যা দেখে যে কোনো বৃষ্টি নাই, কিছু নাই, শুকনো জায়গা, ঠিক সেখানে যে দেখে যে ওই কবরটা একদম মাটির সঙ্গে মিশে গেছে। মানে মনে হয় না যে এখানে এই কবর বোধহয় আরো 2-4-5 বছর আগে বোধহয় কবর দেওয়া হয়েছে, অথচ কবরটা কিন্তু গতকালকে দেওয়া হয়েছে। এইভাবে তাকে মানে তার একটা হয়। এরপরে নানা তখন তারা অবশ্য বেশ অনেক এই বিষয়টা এলাকায় আমাদের সেই সময় খুব সবার মুখে মুখে ছিল, এবং কি ওই মুরব্বীরা সেই সময়কার যারা 2-1 জন আছে তারা ইচ্ছে করলে আমি এখন আপনাকে বলতে পারতাম না, কোনো সমস্যা নেই, কিন্তু অনেকে আবার খোঁজ নিয়ে দেখতে চান। জায়গাটা আপনি একটু আরেকবার সবাইকে যদি বলে দেন। আমাদের গাইবান্ধার একটা খোলাটি ইউনিয়ন, আমাদের ইউনিয়নের আমার নানার বাড়ি আর কি ওটা, কিন্তু ঘটনাটা ঘটেন তাদের পাশের এলাকায়, মানে নানার পাশের এলাকায় সেই সময় যারা মুরব্বী আছে এবং জানেন। তো যাই হোক, ঘটনাটা আসলে এরকম ছিল রাসেল ভাই, যে যার ঘটনাটা উনি মানে আমার যে কলিগ আছে কবির, ওর ফুফাতো ভাইয়ের বাসাতেই মানে ঘটনাটা তখন শুরু হয় আর কি। তো ওই লোকটা মানে এমনিতে মোটামুটি বয়স ছিল, তার ছেলে মেয়ে ছিল 4 জন, 3 ছেলে আর 1 মেয়ে ছিল। তো ছেলেদের ইনকামে ওনাদের ফ্যামিলি চলতো, আর পাশাপাশি উনি মানে শখের বসে আর কি মাছ ধরতো। তো যাই হোক, মাছ ধরার জন্য রাসেল ভাই গ্রাম্য ভাষায় আপনাকে একটা পোকা ছিল, পোকা, সেটা ডিম ইউজ করা হতো। তো সেই পোকাটা ধরার জন্য উনি মাঝে মধ্যে বেরোতো। তো একদিনকার ঘটনা, সেদিন উনি সেই পোকাটা ধরার জন্য বের হয়েছে। তো বের হওয়ার পরে মোটামুটি অনেকক্ষণ খোঁজাখুঁজি করছে। তারপর মানে আমাদের বাসা থেকে মাঠ আছে বড়, তো মাঠ পেরিয়ে ওখানে ঝোপঝাড় আছে, তো ওদিকে গেছে আর কি সেই ডিমগুলো খোঁজার জন্য। তো ওখানে যাওয়ার পরে মোটামুটি কিছুক্ষণ খোঁজার পর একটা গর্ত দেখতে পারছে। তারপর ওখান থেকে মানে 3টা ডিম কালেক্ট করছে, বাট ওগুলো মানে যে পোকার ডিমটার সাইজ যেরকম থাকার কথা সেরকম ছিল না। মোটামুটি আপনার কবুতরের ডিমের যেরকম সাইজ হয় ওইরকম সাইজ ছিল ডিমগুলোর। তো উনি তারপরেও ওগুলো মানে কিউরিওসিটি ছিল, সেটা নিয়ে ওনার যে আপনার গ্রামের মানুষ যে গামছা দিয়ে আপনার থলি বানায় মানে কোনো কিছু নেওয়ার জন্য, তো ওটা দিয়ে উনি থলি বানিয়ে ওই 3টা ডিম ওর সাথে সেটাতে কালেক্ট করে বাসার দিকে রওনা দিয়েছে আসার জন্য।
তো আসার পথে যে আমার কলিগ ছিল ওর ফুফাতো ভাইয়ের বাসায় প্রথম পড়ে, মাঠটা পেরিয়ে ওঠার জন্য ওই বাসাটি প্রথমে পড়ে। তো পড়ার পরে ওই লোক ওই বাসায় যায়, যাওয়ার পরে সরি রাসেল ভাই, একটা জিনিস মিস হয়ে গেছে যে মানে উনি এই ডিমটা নিয়ে যখন মানে ব্যাক করবে তো পিছিয়ে ঘোরার পরেই দেখে যে মানে একটা সাপ ফোনা তোলার তার দিকে দাঁড়িয়ে আছে, মানে সাপটার আক্রমণ করার ইচ্ছে, কিন্তু ওই ডিমগুলো থাকাতে সাপটাও আক্রমণ করতে পারতেছে না। হয়তো ওনাকে আক্রমণ করলে ডিমগুলো পরে ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য তো উনি সাপটাকে মানে কিছুক্ষণ কাটানোর চেষ্টা করছে, প্রথম অবস্থায় পারে নাই। তারপরে সাপটাকে কাটিয়ে উনি বাসার দিকে চলে আসতে না। তারপরে ওই বাসাটা পড়ে, তো পড়ার পরে এই যে ওই কলিগের ফুফাতো ভাইয়ের মাকে মানে ব্যাপারটা বলে যে আমি এরকম ডিম কালেক্ট করে নিয়ে আসছি, তো মানে আসার সময় এরকম সাপটা ছিল, তো থাকা মানে সাপটা এরকম পরে মানে বলছে যে এগুলো আসলে সাপের ডিম, আপনি কাজটা হয়তো ভালো করেন নাই, এটা আপনার ভালো নাও হইতে পারে। পরে যাই হোক উনি এটা কোনো পাত্তা দেয়নি। তো উনি কি করছে, ডিম একটা নিয়ে প্রথমে ভাঙার চেষ্টা করছে। তো রাসেল ভাই ডিমগুলো মানে মোটামুটি একটু শক্ত ছিল, মানে উনি নর্মালি যতটুকু প্রেশার দিলে ডিম ভাঙার কথা ততটুকু প্রেশার দেওয়ার পরে ডিমটা ভাঙে নাই। তো মোটামুটি তার থেকে বেশি প্রেশার ক্রিয়েট করে মানে ডিমটা ভাঙছে। তো ভাঙার পরে মোটামুটি দেখছে যে মানে সাপের আকৃতি ভিতরে কিছু একটা আছে, মোটামুটি হয়েছে জিনিসটা, মানে এখনো ফুটে নাই পুরোপুরি ভাবে। তো উনি একটা ভাঙার পর যেহেতু দেখছে সাপের, ওনার ভিতরে আর কোনো মানে ফিলিংস নেই যে বাকি দুইটা রেখেছে। ওই মহিলা ওনাকে বলছিল যে আপনার একটা যেহেতু ভাঙছেন বাকিগুলো রেখেছেন। তো উনি আর এটা কথাটা শুনে নেই, উনি তিনটা ডিমে ভাঙিয়ে ফেলছে। তো ভাঙিয়ে ফেলার পরে তো বাসায় এসে পড়ছে। বাসায় আসার পরে রাতে মোটামুটি জ্বর আসছে ওনার। তো জ্বর আসার পরে পরের দিন থেকে আরো জ্বর, মোটামুটি অনেক জ্বর। এখন তার জ্বর থাকার কারণে উনি একেবারে শুকিয়ে গেছে রাসেল ভাই। তো শুকিয়ে যাওয়া অবস্থায় মানে লাস্ট মানে যেদিন জ্বরটা উঠছে ওদিনকে রাতে উনি মানে দেখতে পায় স্বপ্নে যে সাপটা আমাকে দেখাইতেছে যে এটা নষ্ট করছো ডিম, তো আমিও মানে তোমারও এরকম ক্ষতি হবে, তিনটা জিনিস আমি তোমার কাছ থেকে নিয়ে নেব। তো এরকম বলার পরে তোমার যে জ্বর ছিল উনি আর ব্যাপারটা কাউকে শেয়ারও করে না যে স্বপ্ন উনি কি দেখছে বা কি। তো উনি এক সপ্তাহ টোটালি মানে ওই ঘটনার এক সপ্তাহ পরে মারা যায়। তো মারা যাওয়ার আগের দিন ওনার ওয়াইফকে শেয়ার করে যায় ব্যাপারটা যে উনি স্বপ্নে এরকম কিছু দেখছে। তো শেয়ার করে যাওয়ার পর মানে ওনার যে ওয়াইফ ছিল মানে সে তখন মানে ভিতরে একটা ভয় ঢুকে যায়, যেহেতু মানে এরকম একটা কিছু হয়েছে। তো এখন ওনার হাজবেন্ড মারা গেছে, তো মানে বলে গেছে যে তিনজনের এরকম ক্ষতি হতে পারে। তো এখন তো আরো মানে ফ্যামিলির আরো অনেক সদস্য আছে, তাদেরও ক্ষতি হতে পারে। তো যাই হোক রাসেল ভাই মানে ওই লোক মারা যাওয়ার 40 দিনের মধ্যেই ওই লোকের বড় ছেলে যে ছিল, তো মানে ওর বড় ছেলে প্লাস ওনার কয়েকটা ফ্রেন্ড মিলে, তখন মোটামুটি একটু শীতকাল ছিল রাসেল ভাই। তো ওনারা মানে শীতকালে এই ব্যাপারটা মানে ওনারা কি করছে, আপনার রাত্রেবেলা বেরিয়ে ওখানে এলাকায় আর কি তার চুরি করার জন্য, কারেন্টের তার চুরি করার জন্য রাত্রে বের হয়েছে। কারণ রাত্রেবেলা সবাই ঘুমায় পড়ে, লাইট ফ্যান অফ করে, তখন চুরি করলে মানে কোনো প্রবলেম হওয়ার বা ধরা খাওয়ার কোনো একটা চান্স থাকবে না। তো ওনারা তার এক পাশ থেকে কেটে মাঠের মধ্যে এক পাশ থেকে তারটা কাটছে, কাটার পর মানে যেভাবে হোক মানে কারেন্টের লাইনটা ওনাদের মানে অন্য পাশ থেকে লাগে তিনজন ছিল টোটাল, তিনজনই কারেন্টের লাইনে শকে একেবারে ওখানে রাত্রে মারা যায়। তো পরের দিন গ্রামের মানুষরা ব্যাপারটা দেখতে পারে যে আসলে এরকম তার চুরি করতে গিয়ে মানে তারগুলো পেঁচানো ছিল, গোছানো ছিল, চুরি করার পর ওগুলো পেঁচানো ছিল। প্লাস মানে পরের দিন মানে গ্রামের লোকরা বুঝতে পারে যে তিনজন কারেন্টের শর্ট করে রাতে মারা গেছে। তো মানে পুরো তাদের বডি যেখানে কারেন্ট লাগছে পুরোপুরি পুড়ে গেছিল একেবারে। তো যাই হোক এই ঘটনা যাওয়ার আরো কিছুদিন পরে তো ওই লোকের যে লোক মারা গেছে ওই লোকের ওয়াইফ, ওনার ছোট একটা মেয়ে ছিল। তো ওনার মেয়েকে ওনার নানির বাড়িতে পাঠা দেয়, যাও মানে ওখানে যে সেফ থাকে। তো ওখানে পাঠানোর 7 থেকে 8 দিন পরেই ভাই যে ঘটনাটা ঘটে, তো ওনাদের বাড়ির পেছনে এই মোটামুটি একটু হাঁটু পানির মতো পানি উঠে যায় বন্যার কারণে। তো ওই মেয়েটা ওখানে যায় আর কি চাপাচাপি করার জন্য। তো যাওয়ার পরে এই আপনার সকাল 10টা-11টার দিকে যায়। তো যাওয়ার পর দুপুর হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, এখনো আসতেছে না। তো বাসার মানুষ মানে বাসার ওইদিকে খোঁজাখুঁজি করার পরে ওখানে ছোট মেয়েকে মানে পায় যে ঝাপাঝাপি করতেছে, কিন্তু মানে যায় যেটা দেখে ওর মেয়েটার মানে মাথাটা পানির মধ্যে
ঢুকানো থাকে মাথাটা, আর পা উপরের দিকে থাকে। তো ওইটা দেখে মানে মহিলা ভয় পেয়ে যায় আর অনেক। তখন বুঝতে পারছে যে আসলে তিনজনই এরকম ঘটনা এরকম ঘটার কথা ছিল। ওনার হাজবেন্ড মারা গেল, তারপরে ওনার ছেলে, তারপর ওনার মেয়ে, তারপরে আসলে তিনজনকে ওনাদের বাসাতেই এক সিরিয়ালে কবর দেওয়া হয়, তিনজনকেই। তো এই ঘটনাটা ঘটার পরে মানে এলাকার মানুষ মানে দিনের বেলা তো দরকার ছাড়া যেত না, রাতের বেলা ভুলো মানে ওদিকে আশেপাশে যেত না আর কি কেউ। তো এটা ছিল আর কি আপনাকে। আমরা যে আমার ঘটনাটা মূলত আমার এক মামার কাছ থেকে শোনা, মামার ফ্রেন্ডের ঘটনা। ওই ফ্রেন্ডের নাম হচ্ছে পুষ্পা রায়। তো ওনাদের নারায়ণগঞ্জে ওনার শ্বশুর বাড়ি, নিজেদের বাড়িতেই থাকে ওনারা। তো ওনার শ্বশুর, ওনার শাশুড়ি, তারপর ওনার 2 দেবর আর ননদ, ওনারা থাকে ওই বাড়িতে। বাড়িতে 4টা রুম আছে। তো ওই রুমের মধ্যে এক রুমে ওনারা হাজবেন্ড ওয়াইফ থাকে, অন্য রুমে ওনার শাশুড়ি থাকে, তারপরে অন্য 2 রুমে দেবরা থাকে, আর এক রুমে থাকে ওনার ননদ। তো এভাবে ওনারা তো নতুন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার প্রায় কিছুদিন পরে ওনারা মানে বেশ ভালোভাবে কাটতেছিল। কিন্তু প্রায় বছরখানিক পরে একদিন ওনার হঠাৎ করে ঘুম ভাঙে। ঘুম হওয়ার পর ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তো উনি পাশ ফিরে দেখে কি ওনার হাজবেন্ড ওনার পাশে নাই। তো উনি ভাবে হয়তো কোথাও গেছে। তো অন্যদিকে তাকে দেখে ওনার হাজবেন্ড মানে টেবিলের পাশেই, বিছানার পাশে টেবিল ছিল, টেবিলে বসে টেবিল ল্যাম্পের আলোতে কিছু জানি লিখতেছে। তো উনি আর হাজবেন্ডকে ডিস্টার্ব না করে ওয়াশরুমে চলে যায়। তো ওয়াশরুম থেকে বের হয়ে যখন ব্যাক করবে রুমের দিকে, তো উনি ব্যাক করে দেখতে পায় যে ওনার হাজবেন্ড ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে। তো উনি তো অবাক হয়ে যায়, ভাবে কি হাজবেন্ডকে এখনই দেখে আসলাম যে লিখতেছে, এখনই আবার টিভি দেখতেছে। তো উনি হাজবেন্ডের কাছে গিয়ে বলো, তোমার কি লেখা শেষ? তুমি নাকি কিছুক্ষণ আগে লিখতেছিলা? তো হাজবেন্ড বললো, কই আমি তো লিখতেছিলাম না, আমি তো খাওয়ার পর থেকে এখানে বসে টিভি দেখতেছিলাম, আমি এখনো পর্যন্ত শুইতেই যাই নাই। তো ঘটনাটা শোনার পর উনি পুরোপুরি মানে শকড হয়ে যায়। তো ওনার হাজবেন্ড সহ আবার রুমে ব্যাক করে পুরো রুম সার্চ করে, বাট মানে ওখানে ওনারা 2 জন ছাড়া আর কেউ ছিল না। তো এভাবে যাওয়ার পরে মানে কিছুদিন কাটার পরে প্রায় মাসখানিক পরে আবার একটা ঘটনা ঘটে। তো উনি আবার হঠাৎ করে রাত্রে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো উনি রাত্রেবেলা উঠে ওনার ওয়াইফ মানে হাজবেন্ড কার জায়গায় নাই, ভাবছে উনি নিজেই যাইতে পারবে। তো লাইটও জ্বালায় নাই। তো যখন বিছনা থেকে নামছে, তো বিছনা থেকে নেমে যখন নিচে পা দিবে, পাটা ওনার পরে একটা মানুষের হাতের উপর। তো উনি তো পুরো ভয়ে চিৎকার দিয়ে উঠে তো ওনার হাজবেন্ডকে জায়গায় বলে কি বিছানার নিচে কেউ আছে, তুমি দেখো বিছানার নিচে কেউ আছে। তো ওনার হাজবেন্ড উঠে ওনারা লাইটটা জ্বালায় পুরো ঘর সার্চ করে, কাউকে পায় না। পুরো দরজা সব লক ছিল। বিছানার নিচে তো দূরের কথা, কোনো একটা বিড়াল টিড়াল বা কোনো পশু পাখিও নাই ওনাদের ঘরে। তো ওনার এই ব্যাপারটা উনি অবাক হয়ে যায়। তো এই ব্যাপারটার পরে ওনার ওয়াইফ মানে মোটামুটি সব দিক থেকে মানে ভয় পাইতে থাকে চলাফেরা করতে বাসায়। তো এরপরে প্রায় 2-3 মাস পরে আরেকটা ঘটনা ঘটে, যে ঘটনার পর মানে ওনার ওয়াইফ মানে পুরোপুরি একবার ভেঙে পড়ে, মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়। ঘটনাটা হচ্ছে ওনার ওয়াইফের একদিন রাতে তাও ঘুম ভাঙার পর ওনার জানালায় চোখ পড়ার পর উনি দেখে ওনার শাশুড়ি ফুল তুলতেছে ইয়েতে বাসার সামনে থেকে। তো উনি ভাবে হয়তো পূজার সময় হয়ে গেছে, আজকে ওনার উঠতে লেট হয়ে গেল। তো উনি তাড়াতাড়ি উঠে গোসল টোসল করে পূজার জন্য রেডি হয়ে ঠাকুর ঘরে গিয়ে বসে থাকে। তো ঠাকুর ঘরে বসে থাকার পরে প্রায় ঘন্টাখানিক হয়ে যায়, এখনো ওনার শাশুড়ি আসতেছে না দেখে। তো উনি কিছুটা অবাক হয়ে যায়, এখনই দেখলাম যে মা ফুল তুলতেছে, এখনো আসতেছে না। তো উনি গিয়ে ওনার শাশুড়ির রুমে যায়, গিয়ে ওনাকে ডাকে যে মা আপনি না ফুল তুললেন, এখন আবার শুয়ে পড়লেন যে, আপনার কি শরীর খারাপ? তো ওনার শাশুড়ি বলে কি আমি ফুল তুললাম মানে কি বলতেছো তুমি? তো উনি বলে কি আমি তো আপনাকে একটু আগে দেখলাম যে ফুল তুলতেছেন। তো ওনার শাশুড়ি বলে না আমি তো এখনো ঘুম থেকে উঠে না, আর ফুল কেন তুলবে, এখন তো রাত 3টা বাজে। তো উনি তো এই ঘটনাটা শুনে তাও অবাক হয়ে যায়। আবার ওনারা যেখানে ফুল গাছ থাকে ওখানে গিয়ে আবার চেক করে যে কেউ নাই। এরপরে ওনারা মানে ওই ওনাদের বউকে মানে কিছুদিনের জন্য বাপের বাড়িতে পাঠাইতে। এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমি রাসেল ভাই আপনাকে আগেই বলেছিলাম যে আমার নানা একটু ব্ল্যাক ম্যাজিক চর্চা করতেন, এই ধরনের একটু খুব উনি বেশি করতেন, এবং বিভিন্ন জায়গায় আবার কেউ অ্যাটাক হলে সেখানে উনি
মানে যাইতেন আর কি কিছু তাদের সেবা করার জন্য। তেমনই একবার গিয়ে উনি একটা হোঁচট খেয়ে গেছে ওনার জীবনে, বহু হোঁচট খেয়েছে, তারপরে ওইটা একটু ব্যতিক্রম হয়ে গেছিল ওনার জীবনে। তো ওনার সঙ্গে ওনার এক বন্ধু থাকতো, তার নাম হচ্ছে দৌলত মুন্সি, আমার নানার নাম হচ্ছে আব্দুর রহমান। তো উনি আমাদের গাইবান্ধা একটু পূর্বেই ওটা একটা বালাসির ঘাট নামে একটা জায়গা আছে, ওখানে একটা মধ্যপাড়া জায়গা বলে। তো ওইখানে একটা লোক মানে তাদের আত্মীয়র মধ্যেই, তো ওই লোকটা মাছ মারতে গিয়েছিল আর কি নদীতেই, ছোট্ট একটা নদী আছে আমাদের কাছে ওখানে। তো সে মাছ মারতে গিয়ে ওই পলাই আর কি জাতীয় ওই যে সাপ দিয়ে যে মারে। তো উনি যখন কয়েকটা সাপ দেওয়ার পরে একটা নাকি মাছ হাতে লাগছে আর কি, এটা খুঁজে দেখে টাকি মাছের মতো একটা মাছ, বেশ বড় সড়ো। তো উনি ওটা হাতে ধরছে, ধরার পরে তো মানে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে মাছটার পিছন পাশে হচ্ছে আঁশটার থাকার কথা, মানে আড়াটা। উনি যখন ধরছে মাছের মাথা থেকে উল্টো পাশে আর কি, মানে মাথার দিক থেকে উল্টো পাশে লাগতেছে আড়াটা। তো উনি ওনার গাটা একটু শিউরে উঠছে যে কি ব্যাপার, এটা আবার কেমন মাছ। তো উনি পলাই সহ ওই মাছটা উঠাইছে আর কি উপরে। উঠে দেখে রাসেল ভাই যে উনি মানে লগে উঠে মানে ফ্রেন্ড হয়ে গেছে, যে উঠে দেখে যে মানুষের মতো চোখ, মানে ওই মাছটার যে মানুষের মতো চোখ তার দিকে তাকায় আছে। এই দেখে উনি ওখানেই কিছুক্ষণ পড়ে গেল। তো পড়ে যাওয়ার পরে তারপরে লোকজন মাছ তো দলে মিলে মাছ মারে, লোকজন সবাই বললো কি ব্যাপার ও পড়ে গেল, এসে তাকে হুস করালো। তো করার পরে তাকে জিজ্ঞাসা করলো যে তোর এরকম হলো কেন। তো বললো যে আমি হঠাৎ করে মাছ ধরতে গিয়ে দেখি যে এই ঘটনা, আমি মাছটা উঠায় দেখি যে মানুষের মতো চোখ, আমি তখন তড়িৎ গতিতে মাছটা ফেলাই দিই নদীতে। তখন দেওয়ার পরে আর আমি আর কোনো হুঁশ নেই। একটা সময় সবাই মানে বিষয়টা এখানে শেষ হলে পারত, কিন্তু হয়নি। তো ওই লোকটা দেখা গেল যে কিছুদিনের মধ্যে তার শরীর শুকানো শুরু হলো, মানে এমন শুকানো যে মানে ডায়াবেটিস হলে তো একটা মানুষের একটা এক ধরনের শুকায়, কিন্তু এটা এই শুকানোটা সেই শুকানো না, মানে আস্তে আস্তে মনে হচ্ছে যে ওনার কলিজা রক্ত পিণ্ড মানে সবকিছু খুলে খাচ্ছে, এরকম পরিস্থিতি। তো একটা সময় যখন মানুষ মনে করছে যে বহু ট্রিটমেন্ট করছে, আশপাশে অনেক ডাক্তার কবিরাজ বহু ট্রিটমেন্ট করছে, কোনো কাজে আসেনি। তো একটা সময় তখন ওই আমার নানার খবর পেয়ে গেল, নানাকে নিয়ে আসলো যে ওরা যেহেতু দুইজন বন্ধু মিলে কাজটা করে, আমার নানা আর ওই দৌলত মুন্সি মানে তার সাথে যে তার বন্ধু, তো ওনারা দুইজন ওই সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় এইভাবে ট্যুরে গিয়ে কাজটা করতো। তো সাইকেল নিয়ে ওরা চলে গেছে, ওখানে গিয়ে রাত্রেবেলা আপনার ওখানে আবার একটা ফুলবান্দি জায়গা আছে, বেশ বিশাল বড় গাছগাছরা, একটা বড় ধরনের একটা মরাচাক করা ঘরও আছে ওখানে, ডোমের ঘর। তো সব মিলে ওনারা যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছার পরে তো রোগী তখন মোটামুটি একদম মানে একদম বিছানা শয্যা হয়ে গেছে, মানে শয্যাবিহীন হয়ে গেছে। তো লোকজন, তো কিছু মহিলা তাকে ওই ঘরের মধ্যে ওই তাকে চিৎ করে শোয়ায়, তার পায়ে সরিষার তেল দিয়ে করতেছে, মালিশ করতেছে, আর ওই একটা কুপি জ্বালায় মানে লাভ জাতীয় জ্বালায় তার সামনে ওপরে রাখছে, দিয়ে মহিলারা মোটামুটি তাকে করতেছে। আর আমাদের ওখানে মানে একটা জিনিস হলো যে তুলা রাশির জাতকের কিছু একটা লোক থাকে যে তাদেরকে পাতা বলে আর কি আমাদের দেখি, তো ওটা দিয়ে আসন করা হয় তাকে দিয়ে, মানে ওই সলজব করার জন্য। তো তখন আমার এই নানা তার বন্ধু মিলে ওই লোকটাকে তখন ওই তার দুই হাতে সরিষার তেল লাগাই দিয়ে তাকে আসন দিয়ে দিছে, দিয়ে এখন মানে তাকে সলজব করবে। তো ইন্ডিভিজুয়াল মন্ত্রটা তো পড়ছে, সবকিছু করছে। তো এমন সময় দেখে যে পশ্চিম উত্তর, ওই বাড়িটার পশ্চিম উত্তর জ্যোৎস্না রাত, একদম ফটফটে চোখে সবকিছু স্পষ্ট, মানে দিবালোকের মতো, কিন্তু ওই পশ্চিম আর উত্তর পাশে দেখে ওই কোনাসে দিয়ে একটা বাঁশঝাড় আছে ওনাদের, ওই বাড়ির ওই এলাকার বাঁশঝাড় ছিল। তো দেখে যে হঠাৎ অন্ধকার, মানে এমন এক অন্ধকার অবস্থা পরিবেশ বিরাজ হলো যে মানে যে এখনই দেখা যাচ্ছে সব দিকেই দিনের আলোর মতো চাঁদের আলোটা, আর অথচ ওই জায়গাটা কেন কালো হয়ে গেল, হঠাৎ কালো অন্ধকার হয়ে একটা পাক দিয়ে ওই বাঁশের ঝাড়ের একদম বিশাল করে একটা বাতাসটা জুড়ে তারপরে এসে ওই পাতাটা যে আসন দিছে যে লোকটারে, পাতাটা তাকে উঠায় একটা আছাড় দিল, এমন আছাড় দিয়ে দিছে তার নানা বললো যে তার এক জিভা বের হয়ে গেছে অনেকটা, এরকম পরিস্থিতি। তো ওরা তো মনে করছে তো মরে গেছে। তারা দুইজন করছে কি, দুই বন্ধু মিলে এখন মানে পটলাবাটলি গুছাইতেছে, যে এখন পালানো ছাড়া তো বুদ্ধি নেই, মনে করছে যে এ তো মরে গেছে। তো যাই এখানেও ঘটনাটা শেষ হলে পারতো, কিন্তু সবচেয়ে যে বড় দুঃখজনক ঘটনা হলো
যে ওই পাতাটারে ওখানে ফেলায় দেওয়ার পরে ওখান থেকে একটা অবয়বের মতো, একটা বাতাসের মতো একটা দ্রুত গতিতে ওই যে রোগীটা যেখানে ছিল, যে ঘরটাতে তাকে পাহারা দিচ্ছিল মহিলারা, ওই রোগীর ঘরে গিয়ে একটা বাতাসের মতো, পরে মহিলারা তখন তাকে বলছে, মানে নানারা যেটা জানছে পরে, যে ওই মহিলাদেরকে হঠাৎ করে একটা ওরা বললো একটা বাতাস অনুভব হলো, একটা আসলো, এসে একটা অবয়বের মতো একটা লম্বা, মানে 43 ফিট, মানে মনে হচ্ছে টিনের চাল ভেদ করে যেন মনে আকাশের মতো উপরে উঠে গেছে, এরকম একটা অবয়ব, তার ঠিক পাটা ওই লাশ, যে লোকটাকে আর কি রোগী, মানে যে লোকটাকে চিৎ করে শোয়ায় যে তাকে ইয়ে করছে, ওই তার গলা বরাবর একটা পা এমন চাপ দিল, ওটার সাথে সাথে ক্যাপ করে উঠে মারা গেল। এই চিল্লাপাল্লা মহিলারা সব কান্নাকাটি শুরু করছে যে মারা গেল এই করতে পারো। পরে একটা সময় নানা আর ওই সেই দৌলত মুন্সি, ওনারা দুইজন সাইকেল নিয়ে রাসেল যেই পরিমাণে দৌড়ানি দিছে, মানে জীবনে আমরা এরকম কোনোদিন ভয় পাইনি, যা আমাদের জীবনে এরকম ভয়। তো এই পরে আরো সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটালো, নানার এবং তার বন্ধু যখন আসতেছিল, ঠিক ওই যে সেই ফুল গাছের ওখানে যেগুলো ছিল, ওইখান থেকে আমার নারে বলতেছে, আব্দুর রহমান আমার একটু নিয়ে যা, খারা একটু খারা। কিন্তু এত আমরা 5-7 মাইল দূরের এলাকা থেকে আসছি এখানে একটা ইয়ে করতে, এখানে আমাদের চিনলোকে। তো নানার দৌলত মুন্সি তাকে বলতেছে পিছনের দিকে তাকাস না, তাড়াতাড়ি দৌড়া। নানা পিছনে ছিল, তো এখন এত জোরে সাইকেল বলা চালাচ্ছে, নানার যে সম্পূর্ণ শরীর ঘেমে, মানে তার শরীরে যত শক্তি ছিল এই শক্তি দিয়ে সাইকেল চালাচ্ছে, বাট মনে হচ্ছে যে সাইকেল আগাচ্ছে না। কিন্তু ওদিক থেকে আবার বলতেছে যে আব্দুর রহমান আমার নিয়ে যা খারা। এই করতে করতে যখন সে দাঁড়ালো না, তখন বললো বেটা বাঁচিয়ে গেলি, তখন কবিরাজি আজকে মানে শিখাইতাম যে কেমন কবিরাজি করিস তোরা, এই কথা বলে তখন এই নানা তো ওরা দুইজন দৌড়তে সামনে একটা বাড়ি পেয়ে কোন রকমের বাড়িতে যা বসে ডাক দিয়ে বলছে ভাই আমাদেরকে একটু পানি খাওয়ান, বলেই ওখানে পড়ে গেছে নানা দুইজনের সেখানে। এই তারপরে পরে সকালবেলা খবর টবর পেয়ে তো আমাদের এলাকা থেকে লোকজন গেল, যা আমরা পরে আমাদের নিয়ে এসছে। এই ছিল আমার মোটামুটি ঘটনাটা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমার গ্রামের বাড়ি সিলেট, যদিও আমি মানে সিলেটে তো আমার একটা যাওয়া হয় না, তো আমি 2বার গেছি সিলেটে, একবার আমার মা বাবার সাথে এবং লাস্টবার যাই আমার ফ্রেন্ডসদের সাথে। তো ভাইয়া ঘটনাটি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডসদের সাথে যাওয়ার পরই হয়। ঘটনাটি এমন ছিল যে ভাইয়া ফ্রেন্ডসরা হলে আর কি যা হয় যে নর্মালি আমরা মজা টজা করি। তো আমরা রাত্রের বেলা ডিসাইড করলাম যে আমরা বের হব, মানে গ্রামটা ঘুরবো। তো যখন আমরা বের হলাম, দেন আমরা মানে আসলে ভাইয়া নর্মালি মানে আমাদের গ্রামের মানে আমাদের বাসাটা আপনার রোড থেকে একটু বেশি দূরে ছিল, যার কারণে হেঁটে হেঁটে আসতো, তো মানে অনেক দূর পর্যন্ত হাঁটতে হতো। তবে আমরা সড়ক দিয়ে হাঁটছিলাম, রোড দিয়ে তো হাঁটছিলাম, আমরা যে যার মতন হাঁটছিলাম, কেউ গান শুনছি, কেউ মজা করছি, এরকম হাঁটতেছিলাম। তো হাঁটতে ভাইয়া আমরা ঘোরা টোরা শেষ, আমরা অনেক দূর পর্যন্ত ঘুরলাম, তো আড্ডা দিলাম। তো আমরা যখন নাকি বাসায় ব্যাক করি, তো ভাইয়া ব্যাক করার সময় মানে আমি আমার ফ্রেন্ডসরা তো সবাই একসাথে ছিলাম, বাট সাডেন আমার একটা বাসা থেকে আমার ফ্রেন্ডের ফোন আসে আর কি। তো ফোন আসার পর ভাই আমি ফোন পিক করি। ফোন পিক করার পর আমি ওদেরকে বলেছি যে আমার ফোন দিছে, তো ওর সাথে একটু কথা বলছি। তো আমি কথা বলতেছিলাম, তো কথা বলতে মানে আমি একটু বেশি কথা বলছিলাম, যার কারণে ভাইয়া আমার ফ্রেন্ডরা যেমন আয়াজ, নোমান, হীরা, মানে আমার কিছু ফ্রেন্ড আছে, তো ওরা ভাইয়া খুব বিরক্ত ফিল করতেছিল যে আমি ঘুরতে আসছি ওদের সাথে, তো কেনই না আমি ওদেরকে টাইম দিচ্ছি না, কারণ আমি ফোনে বেশি টাইম স্পেন্ড করছি। তো যাই হোক ভাইয়া, ওরা ব্যাপারটা মানে একটু খারাপ ভাবে নিল যে ওদের সাথে টাইম স্পেন্ড করলাম না। যাই হোক, তো ওরা জানতো নর্মালি যে আমি মানে ভূত জিন যাই হোক এগুলাকে একটু মানে বেশি ভয় পাই। তো ভাইয়া আমি ভয় পাই, তো ওরা জানতো যে ভয় পাই, তো ওরা যদি মানে উল্টা পুল্টা কিছু করে বা যদি ফানও করে, তাহলে আমি ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নেব। তো যাই হোক বাবা, ওরা আমার ভয় দেখাইছে। তো ভাইয়া ফার্স্ট অফ অল যখন ওরা আমার ফার্স্টে ভয় দেখাইছে, তখন আমি বুঝতে পারছি যে না, ফ্রেন্ডরাই ফান করতেছে, তো ওইরকম ভাবে ব্যাপারটা নেওয়ার কিছুই নেই। বাট ভাইয়া মানে রাস্তাটার কিছু ডিসক্রিপশন দেই। মানে আমরা যে রোডে হাঁটছিলাম, এর দুপাশেই ছিল মানে এক পাশে ধান ক্ষেত এবং এক পাশে একটা নদী ছিল ভাইয়া, বিশাল এক নদী। তো রাসেল ভাই আমরা হাঁটতেছিলাম, তো তেমন এক অবস্থায় ওরা আমাদের ভয় দেখানোর জন্য কেউ কেউ মানে ধান ক্ষেতের এখানে চলে যাচ্ছে, কেউ কেউ গাছের পাশে চলে যাচ্ছে, কেউ কেউ বা আমার পিছনে পিছনে হাঁটতেছে, বিভিন্ন রকমের সাউন্ড করতেছে। তো ওরা এরকম করতেছে। তো ভাইয়া আমি ব্যাপারগুলো দেখতেছি, তো যার কারণে নর্মালি ছিলাম।
কিন্তু ভাইয়া এক সময় ফোনে কথা বলতে বলতে মানে বলছি যে ডিস্টার্ব করিস না, আমি একটু ফোনে কথা বলতে 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 আমি মানে একটু বেশি সামনে গিয়ে যাই, যার কারণে মানে ওদের থেকে আমার ডিস্টেন্স একটু বেশি ছিল। তো ভাইয়া কাহিনীটা অ্যাকচুয়ালি সেখানেই হয় আর কি। তো আমার কাহিনীটা এটা ছিল ভাইয়া যে আমি হাঁটতেছিলাম, তো ভাইয়া পিছন থেকে ওরা ওই যে বললাম সাউন্ড করতেছিল, তো ভাইয়া তেমন এক মানে কিছু কিছু মানে সাউন্ড মানে সাধারণ না ভাইয়া, মানে একটু অন্যরকম সাউন্ড, দেন কিছু বাজে গন্ধ আমি ফিল করতেছিলাম। তো ভাইয়া এরকম গন্ধ ফিল করতেছি, বাজে মানে এরকম উল্টোপাল্টা সাউন্ড আসতেছে। তো ভাবলাম যে না, এটা মেবি আমার হ্যালুসিনেশন হইতেছে, তো ব্যাপারটা আমি নর্মালি নেই। কিন্তু ভাইয়া আমি যখন আরেকটু সামনে বাড়ি তখন দেখি যে মানে আমার থেকে 4-5 হাত লম্বা একজন আমার সামনে দাঁড়াই ছিল। তো ভাইয়া আমি ব্যাপারটা দেখে আমি ওখানে যে সাইলেন্ট মানে স্টপ হয়ে যাই। বাট ভাইয়া আমি ভাবছি যে না, মেবি আমাদের একটা ফ্রেন্ড আছে তন্ময়, একটু লম্বা, তো আমি ভাবছি যে না মেবি ও। তো ভাইয়া যেহেতু রাত ছিল, ফেস ভালো মতন দেখা যাচ্ছিল না, কিন্তু আমি ফিল করতে পারছিলাম যে সামনে কেউ দাঁড়ায় আছে, মেবি আমার ফ্রেন্ডই। তো ভাইয়া আমি মানে আমার ফ্রেন্ড মনে করে আমি বলতেছি যে তন্ময় ফাইজলামি করিস না, এখানে। তো আমি তাই ডাকতেছি ভাইয়া, কিন্তু সে আসতেছিল না, সে দাঁড়াচ্ছে যে মানে দাঁড়াই আছে। তো ভাইয়া দাঁড়াচ্ছে, তো আমি ভাইয়া গেছি কোনো রকম, আমি সামনে গেছি। তো আমি যতই সামনে বাড়ি সে ততই পিছনে যায়, আমি যতই সামনে বাড়ি তার রাখার জন্য সে ততটাই পিছনে যায়। আবার আমি যখন পিছনে যাই তখন সে আমার সামনে আসে। তো ভাই এরকম ফাইজলামি করতেছে। তো এরকম করতে করতে ভাইয়া মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, যখন আমি বেশি ভয় পাই যাই, তো মানে আমি যখনই কি তার স্পর্শ করতে যাই, মানে আমি তার সামনে যাই, তো তখনই ভাই পিছন থেকে আমার ফ্রেন্ড আসে মানে চিৎকার করে ওঠে, যার কারণে পিছনে ঘুরে ভাইয়া যা সেন্সলেস হয়ে যাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি ঘটনা চলে যাই। এটা আমার সঙ্গে আমি জানি না কতটুকু ভৌতিক বা কতটুকু ইয়ে, কিন্তু আশ্চর্য লাগছে আমার কাছে একটু যে বিষয়টা কেন এরকম হলো। 1983-তে আমি প্রথম এসএসসি পরীক্ষা দিই। তো কোনো কারণে আমার পরীক্ষাটা খারাপ হয়ে যাওয়াতে রেজাল্ট খারাপ হয়ে যায়। তো আমার বাবা ছিল একটু খুব রাগী লোক, আমি যথারীতি ভয়ে আর বাড়িতে যাইনি। রেজাল্ট খারাপ পেয়ে আমি ওইভাবেই স্টেশনে যাই, যে অবস্থায় ছিলাম, যেই কাপড়ে ছিলাম ওইভাবে স্টেশনে যাই। আমার পকেটে তখন 9 টাকা। তো আমি তখন স্টেশন থেকে একটা ট্রেন ধরে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিই। তো কাউনিয়া স্টেশন নামে আমাদের রংপুরের গাইবান্ধার মাঝামাঝি একটা কাউনিয়া স্টেশন আছে, ওই স্টেশনে নামলাম, মানে কোন কারণে নামলাম। তো নেমেই হঠাৎ ওই চেকারের হাতে ধরা পড়লাম। তো উনি বললো যে এই তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ, কি অবস্থা? তো তখন স্টুডেন্ট ছিলাম, সাধারণত সভাপতি একটু ভয় পাতাম। তো তখন জিজ্ঞাসা করলাম, আমি বললাম যে আমি এরকম রেজাল্ট খারাপ হওয়াতে আমি একটু মানে ভয় পেয়ে গেছি, বাড়িতে যাব না, আমি এক জায়গায় চলে যাবো। তো বলছে, উনি রিকোয়েস্ট করে বললো যে না তুমি চলে যাও, আমাকে ব্যাক করালো। তো এই করতে করতে স্টেশনে অনেক সময় হতে রাত্রেবেলা আবার ব্যাক মানে স্টেশনে আমি ওই ট্রেনে আমি আবার গাইবান্ধার উদ্দেশ্যে আসতেছিলাম। তো হঠাৎ ওই কাউনিয়ার মাঝামাঝি একটা বামুননগর স্টেশন আছে। আমার তখন মনে হলো যে এখানে আমার এক মামা আছে, মানে উনি ওই সাতিন ইউনিয়নের চেয়ারম্যান, তার ছেলে, উনি আমাদের বাড়িতে বেশ কিছুদিন লজিং ছিল। তো আমি তখন ওখানে নেমে গেলাম, ওই বামুননগর স্টেশনে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে তখন আমি নেমে দেখি যে ওখানে তো গ্রাম দেশের ওই যে গ্রাম অঞ্চলের স্টেশন, কোনো বাতি নাই, ইটি নাই। তো তখন আমি ওই নেমে ওই সাতগিরি ইউনিয়নটাতে কথা একটু বলে নিই আগে, যে ওই স্টেশন থেকে যেতে প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হয়। তো যেতে পথে পরে নদীর ধার দিয়ে যেতে হয়, কিছু দূর গিয়ে একটা শ্মশানঘাট হিন্দু পাড়া আছে, তারপরে হচ্ছে ওই ইউনিয়নে ঢুকতে হয়। তো সবচেয়ে বড় আমার ভয় ছিল শ্মশানঘাটটা নিয়ে। আমি চিন্তা করলাম যাক, চাঁদনি রাত, আর ইয়াং ছেলে, তখন ভয় পেতে ছিল না। আর আমার লাইফে কোনোদিন আমি জীবনে ভয় পাইনি বা এই সমস্ত তখন বিশ্বাসও করতাম না এরকম। তো তখন আমি যেতেই একটা সামনে আবার জনতা ব্যাংক আছে, ব্যাংকের পাশে একটা তেঁতুল গাছ আছে, বড় বিশাল তেঁতুল গাছ। ওই তেঁতুল গাছের আগে আমার একটু শরীরটা একটু কাটা দিল। তা আমি আবার ওই আমার যথারীতি সাহস করে এগুলাম। এগোতেই দেখি যে একটা চট পরা আর কি ছালা পরার মতো একটা লোক আমার সামনে, মানে আমার সামনে এসে হঠাৎ লম্বা চোটা আমার সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বলছে এই টাকাতে। চেহারা কেমন ছিল? চেহারা বেশ কালো মতো, বেশ লম্বা চোটা, মোটামুটি এটি ছিল। গায়ে চট ছাড়া আর কিছু ছিল না? চট ছাড়া কিছু ছিল না, মানে উপরে একটা চট এইরকম মানে ওই যে ইয়ার মতো পড়ছে, আর নিচেরটাও ওই চট পরা ইয়েটা ছিল। তো আমাকে এসে বললো যে এই টাকাতে।
তা আমি বললাম যে আমি ছাত্র মানুষ, এরকম ভয়ভীতি, মানে আমি বাড়িতে না যে এরকম কষ্টের মধ্যে আছি, আমি খাই দিন আমি খুব খারাপ অবস্থা, আমার কাছে কয় যা পাস দে। তখন আমি ওই 2-1টা যা ছিল দিলাম। তো দিলে পরে বললো যা, তো কই যাবি যা। তা আমি তখন ডান বাম তাকাচ্ছি বা আশেপাশে তাকাচ্ছি, কোনো লোকজন নেই। রাত তখন প্রায় 12টা-1টার মতো, কোনো লোকজন নেই। তা আমি পিছনে আমি কৌতূহল বশত তাকালাম না যে লোকটা কোন দিকে গেল, বা আমি মনে করলাম তেঁতুল গাছের বোধ হয়তো ওই মোচর দিয়ে ওই পিছনে গিয়ে দাঁড়াইছে বা এই ধরনের কিছু একটা হবে। তো দেখলাম যে না, লোকটা নাই। তাই মনে করলাম হয়তো কোনো জায়গায় ঘুরে ঘুরে যে গেছে। তা আমি তার মতো ঘুরে চলে গেলাম, আমি আমার মতো। তো যখন আমি ওই রাস্তা দিয়ে কিছু দূর এগুলেই নদীর লাইনটা আর কি, রাস্তার নদীর ঘাট দিয়ে এগোতে হবে শ্মশান ঘাটের দিকে। তো সমস্যাটা হয়েছে যখন রাস্তাটা থেকে যখন আমি নামলাম, নামার পরে আমি যখন এগোচ্ছি, তা আমি খুব চিন্তা করতেছি যে একটু দোয়া সুরে পড়ে নেই, যে সামনে যেহেতু শ্মশানঘাট পাবো। তো আমি কৌতূহল বশতই হঠাৎ করে দেখি আমার সাইড দিয়ে একটা লোক দ্রুত আমাকে পিছিয়ে ফেলে সে আগায় যাচ্ছে। আমি মনে করলাম এই তো সাথী পেয়ে গেছে একজন। তো ওনাকে ডাকলাম যে ভাই একটু দাঁড়ান না, একসাথে যাই। আপনি কোন দিকে যাবেন? আমি তো সামনে যাবো, আসেন একসাথে।